আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় 8:45। আমি এখন গ্রামের বাড়িতে আছি। গ্রামের বাড়িতে আমি আসার উদ্দেশ্য হলো, আপনারা জানেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 3 আসন থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। তার এই ধারাবাহিকতায় আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি দীর্ঘদিন ধরে, প্রায় 6 মাস। তো তার এই ধারাবাহিকতায় আমি গতকালকে অর্থাৎ আজকে সকালে শরীয়তপুরে আসি গ্রামের বাড়িতে। প্রচণ্ড শীত। আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি। স্ট্যান্ড আনার, যেটা স্ট্যান্ড বলা হয়, ভিডিও স্ট্যান্ড, সেটা আমি রেখে আসছি ভুলবশত। যাই হোক, আমি আজকে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আমার শৈশবকালে যেখানে আমার কেটেছেন সেই মনুয়া আমি গিয়েছিলাম। মনুয়া অর্থাৎ ভেদেরগঞ্জ উপজেলায় পড়েছে এটা। মনুয়া সওগা ইউনিয়নের ভিতরে মনুয়া বাজারে গেছি। অনেক বয়স্ক লোক, অনেক লোকজন এসে প্রথমে আমাকে চিনতে পারেনি। যখন আমি পরিচয় দিলাম কাকতালীয়ভাবে, যখন আমি মনুয়াতে পড়াশোনা করি, বা তখন আমার বয়স 5-6 বছর, মনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেইটাও পরিবর্তন হলো। শেল্টার অর্থাৎ সাইক্লোন শেল্টারে এখন প্রাইমারি স্কুলটা স্থানান্তরিত হয়েছে। আগে ছিল ভুইয়াবাড়ির সামনে টিন সেট, চারিদিক দিয়ে ওয়াল, সেটা এখন আর নেই। তো সুতরাং ওই লোকগুলো আমাকে পেয়ে আবেগ আপ্লুত। অনেকেই মামু, অনেকে ভাই, মামাতো ভাই, অনেকে মামা এবং সহপাঠী। তারা বিভিন্ন ব্যবসা, ওখানে কয়েকজন দোকানও দিয়েছেন, সারের দোকান দিয়েছেন, সবজির দোকান, চায়ের দোকান। গ্রামের তো ওনারা আমাকে বললো যে আপনি একা একা আসছেন নির্বাচনী প্রচারণা চালাতে, এটা তো ব্যতিক্রমধর্মী দেখছি। আমি বললাম যে না, আমি একটু ব্যতিক্রমধর্মী প্রচারণা জানার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এভাবেই চলব। প্রতিটি হাট বাজারে, গ্রামে বা স্কুল কলেজে আমি একা একা গিয়ে আমি লিফলেট বিতরণ করব এবং আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। ভোট, এখানে 3 জন প্রার্থী আছেন, আপনার কাছে যারে পছন্দ হয় আপনারা তাকে ভোট দিবেন। এটা আপনার ভোটাধিকার, ক্ষমতা আপনাদের, যাচাই বাছাইয়ের ক্ষমতা আপনাদের, চিন্তা চেতনার ক্ষমতা আপনাদের। আমরা প্রার্থী, আমরা তো নিজকে বলবই যে আমি ভালো, আমি এই কাজ করে দেবো, আমি এই কাজ করে দেবো, এরকম বহুত আশ্বাস। অর্থাৎ আমার বয়স তো বুঝতেই পারছেন, অনেক নির্বাচন দেখেছি, অনেক দলীয় তাদের ব্যানার ফেস্টুন এবং তাদের লিফলেট ইশতেহারে অনেক কথাই বলে। তারা অনেক আশ্বাস দেয় জনগণের। ভোট নির্বাচিত হয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। সেই এমপি হোস্টেলে গেলেও তাদেরকে ঘন্টার পর ঘন্টা ঢাকায় গিয়ে বয়ে থাকতে হয় এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য। আর মন্ত্রী, উপমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেলে তাদের তো আগার 7 দিন বা 1 মাসে খোঁজ করে পাওয়া যায় কি না, এটা সন্দেহ। আমি একজন সিনিয়র সাংবাদিক, আমি বিষয়টা তিলে তিলে উপলব্ধি করি এবং জানি মানুষের যে কষ্ট। যাই হোক, আমি সংক্ষিপ্ত এই বিবরণটি এখানে উপস্থাপন করলাম এই কারণেই যে আমার টাকা পয়সা নেই, আমি সেবা করার আমার মানসিকতা আছে। আপনারা জানেন আমি দীর্ঘ 36 বছর ঢাকা বেজে সাংবাদিকতা করি, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আবির্ভাব। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের, যেটা বড় আওয়ামী লীগ গ্রুপের, যেখানে 14 থেকে 15 হাজার মেম্বার, সেখানে আমি সিনিয়র একজন মেম্বার্স সদস্য। এছাড়া আমি সংগঠন করি সম্মিলিত সাংবাদিক জোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। 2টা দৈনিক পত্রিকা আছে, দৈনিক শরীয়তপুর কণ্ঠ এবং দৈনিক অজানা ন্যাশনাল পত্রিকা। দৈনিক শরীয়তপুর কণ্ঠ লেখালেখির কারণে 2013 সালে, আপনারা জানেন, আইজিপি শহীদুল হক বর্তমানে এখন কেন্দ্রীয় কারাগারে আছে। দুর্নীতির মামলা এবং বিভিন্ন ধরনের মামলা তার বিরুদ্ধে হয়েছে। তার বিরুদ্ধে আমি নিউজ করেছি প্রায় 13 বছর পূর্বে। অনেক নির্যাতন, নিপীড়ন আমার উপর হয়েছে। আমার ডিক্লারেশনটা বাতিল করেছেন, আমাকে জেলে নিক্ষেপ করেছেন। কোনো কিছুই আমাকে প্রমাণ করতে পারেনি যে আমি একজন খারাপ লোক। তো বাকিটা এই মন মানসিকতায় আমি আপনাদের যেহেতু লেখালেখি মানুষের একটি সেবার অংশবিশেষ, সেই অংশবিশেষের কারণেই আমি এই আমার যে বাস্তবের
যে কার্যক্রমগুলো সেটা রূপায়ণ করার জন্য আমি আপনাদের কাছে এবার নির্বাচনী অর্থাৎ রাজনৈতিকটাকে ফুটিয়ে তোলার জন্য আপনাদের পাশাপাশি আসছি। সাংবাদিকতা তো আমার পেশা, এটা আমার থাকবেই, কিন্তু মাঝে মানব সেবাও একটা বড় ধরনের সেবা করা যায় এর পাশে থেকে। যদি এমপি হওয়া যায় বা উপজেলার চেয়ারম্যান হওয়া যায়, পৌরসভার মেয়র হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, তাহলে এটা আলাদা একটি প্রশাসনিক ক্ষমতা থাকে যে কোনো একটা কাজের। সেই প্রশাসনিক ক্ষমতাটা আমি প্রয়োগ করে মানুষের উপকার করতে পারবো। আমি চারটি অনেকে অনেক দফা নিয়ে আসছে, অনেক আশ্বাস দিতেছেন, এবং বিগত 1971 সাল থেকে এ পর্যন্ত বহু নির্বাচন হয়েছে, অনেক অনেক কিছু আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে কে কতটুকু বাস্তবায়ন করছেন সেটা আমি সেখানেই আজকে বলবো না। আমার চারটি বিষয় নিয়ে আমি আমার এখানে আমি কাজ করে যাব যদি আপনারা আমাকে সুযোগ দেন। মুদ্রা কথা হচ্ছে যে আমি নির্বাচনে যদি হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তো আমি প্রতিদ্বন্দ্বিতায় মাঠে আসি এবং অংশগ্রহণ করব। চারটি বিষয় হলো, প্রথমে এগুলো এখানে আপনি জানেন যে এই অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের মাদকের যে আবির্ভাব, প্রতিটি ঘরে ঘরে এখন মাদকের সয়লাভ। এই মাদককে নির্মূল করার প্রায় প্রশাসনের পক্ষে সম্ভব না, কারণ প্রশাসনের এক শ্রেণীর লোক এখান থেকে তাদের একটা আয়ের অংশ তাদের পকেটস্থ হয়। সুতরাং তারা তো লাভবান, তারা তো চাবে না এই মাদক বন্ধ হোক। এক নাম্বার দুই, সন্ত্রাস। আপনারা জানেন এলাকায় ঘরে ঘরে নীরব চাঁদাবাজি হয়। আমাদের এলাকার অধিকাংশ লোক ইউরোপে আমেরিকায় থাকেন, তাদের বউ ছেলে মেয়ে এবং বাচ্চারা এখানে সংসার থাকে। তাদের বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো হয়। এগুলো আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দমন করব। 3 নম্বরের শিক্ষার বিষয়টি নিয়ে আপনারা জানেন যে আমাদের একটি উদাহরণ দিচ্ছি, আমাদের এখানে একটি উচ্চ বিদ্যালয় আছে, কনসেরা সিয়ারওয়ার্ড ইনস্টিটিউশন শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়, যেটা অর্থাৎ 114 থেকে 15 বছর বয়স হয়েছে। আমি দেখলাম গত বছর রেজাল্ট, এখানে 93 জন পরীক্ষা দিয়েছে, মাত্র পাস করছে 30 জন। এই যে অধপতন, শিক্ষকরা কিন্তু বেতন নিচ্ছেন, কিন্তু বাচ্চাদেরকে কোচিংয়ে অংশগ্রহণ করতে হয়। তো কোচিংয়ে অংশগ্রহণ করে ক্লাসে পড়াশোনা করা, তারপরে এতগুলো বাচ্চা কীভাবে ফেল করে। সুতরাং এখানে শুভঙ্কর একটা ফাঁকি আছে, সেটাকে আমি নির্মূল করব। এই কারণেই যে একটা ফোন আসছে, নির্মূল করব এই কারণেই যে এখানে প্রত্যেকটা আমার কনস্টিটিউশনে যে স্কুলগুলো এবং কলেজগুলো আছে, আমি ডাইরেক্ট সিস্টেম করে দিব। ক্লাসে ঠিক 9টায় ক্লাস শুরু হয়ে গেলে 9:15 সময় বা 9:10 সময় শিক্ষক বা কর্মচারীকে হাজিরা খাতায় তাকে স্বাক্ষর করতে হবে, এবং ঠিক মতো ক্লাস উপস্থাপন, ক্লাসে তাকে পড়াশোনার জন্য মনোনিবেশ করতে হবে। এবং যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে ইতিপূর্বে পলিটিক্যাল, সেই শিক্ষকগুলোকে রিফাইন করা হবে যে আদৌ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সে নিয়োগ হয়েছে কিনা। যে স্বচ্ছ পরীক্ষায় ভালো ছাত্র নিয়োগ হয়, তাহলে ছাত্ররা ফেল করবে কেন এক সাবজেক্টে, অধিকাংশ সাবজেক্টে ফেল করবে। এই বিষয়টা দেখবেন। নাম্বার 3, এখানে আমাদের স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের আন্ডারে রাস্তাঘাট, কালভার্ট, অনেক কাজগুলো হয়। আমি দেখেছি 30 বছর আগে বা 45 বছর আগে যেই কালভার্ট হয়েছে, সেই কালভার্ট এখনও রিপেয়ারিং বা সংস্কার হয় নাই। এই যে আমার বাড়ির সামনে দিয়ে একটা কাজ হচ্ছে, প্রায় কোটি টাকার কাজ। আজকে এইটার টেন্ডার হয়েছে প্রায় 2-3 বছর আওয়ামী সরকারের আমলে। এই কাজগুলো এখন হচ্ছে। অর্থাৎ এই যে লেন্দি প্রসেসগুলো, এগুলো আমি নিজের থেকে তদারকি করে উক্ত এলাকার যারা আছে, ওয়ার্ডের কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, ওনাদের দ্বারা নিবিড়ভাবে জনগণকে সম্পৃক্ত করে এই কাজগুলো আমি কমপ্লিট করব। আমি পকেটে টেন্ডারবাজি করব না, আর আমি এই দুর্নীতিতে সম্পৃক্ত হব না। অন্যদিকে যে বিষয়টা হলো, সেটা হলো মানুষে অনেক এমপি বা মন্ত্রীকে কাছে পায় না। পাশ করে চলে গেলে তাদেরকে অনেক ব্যস্ততা হয়ে পড়ে। তাদের যে 100 কোটি টাকা একটা নির্বাচনী বিনিয়োগ করে নির্বাচন পাস করার জন্য, 100 কোটি টাকা সে এখানে যদি ইনভেস্ট করে, সেই টাকা 200 কোটি টাকা সে এখান থেকে আদায় করে নেবে। আপনি দেখবেন এখন 200-250 মোটরসাইকেল, তারপরে প্রতিদিন নির্বাচনী প্রচারণার ব্যয় হচ্ছে। এই যে খরচগুলো, এগুলো কোত্থেকে আসে একজন প্রার্থীর? নির্বাচন কমিশন আচরণবিধির লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শর্ত দিয়ে থাকে। তারা কি আজও তদারকি করে?
লক্ষ লক্ষ কালার পোস্টার, ব্যানার, বিলবোর্ড, প্রতিদিন একটা ক্যান্ডিডেটের 2 থেকে 3 লাখ 4 লাখ টাকা খরচ হচ্ছে। নির্বাচন পর্যন্ত এই টাকাগুলো তারা কোত্থেকে তাদের আয়ের উৎসটা কী, এই বিষয়গুলো দেখা উচিত। এগুলো আমি খরচ করব না, কারণ আমি গরিব মানুষ, আমি আমার টাকা নাই। আমাকে যদি জনগণ ভোট দেয়, আমি জনগণের টাকা দিয়ে জনগণকে সেবা করব। আমাকে সরকার যে সম্মানী দেবে সেটা দিয়ে আমি চলব। ধন্যবাদ। শুভরাত্রি।